শীতের এক ভোরবেলা বের হয়ে পড়েছি বাড়ি থেকে, আর যাচ্ছি বাঙালিদের দারুণ পছন্দের একটা গন্তব্য গোয়া। আর আপনি যাচ্ছেন আমার সাথে এই ট্রিপে। আর এই ট্রিপে আমি কোথায় থাকবো, কিভাবে এনজয় করব, সব কিছু তথ্য একদম যাবতীয় ডিটেলস সহ দেখতে হলে কিন্তু থাকতে হবে এই ভিডিওর শেষ পর্যন্ত। আর অবশ্যই করতে হবে এই ভিডিওটা আপনার প্রিয় বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার, দিতে হবে একটা লাইক, করতে হবে বেশ কিছু কমেন্ট কিছু জানতে চাইলে। আর হ্যাঁ, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন শুরু করি আমার গোয়া পর্ব। নমস্কার বন্ধু, আপনি দেখছেন ট্রাভেল উইথ অর্ঘ্য। আর আসুন শুরু করা যাক আজকের মানস ভ্রমণ। 25শে ডিসেম্বরের এক সকাল, ঘড়িতে সময় তখন 7টা। ইন্ডিগোর প্লেনটি রানওয়ে ধরে ছুটতে ছুটতে এক লাফে যখন আকাশে উঠে পড়ল, শহর কলকাতা তখনও কুয়াশার চাদর জড়িয়ে শীতের সকালের আমেজে ডুবে আছে। ঝাপসা হয়ে আসে চেনা শহর। নিচে, অনেক নিচে, তাকে ফেলে আমি উড়ে যাই মেঘের আস্তরণ ভেদ করে। কলকাতা থেকে গোয়া ডাবল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সরাসরি পৌঁছতে সময় লাগে প্রায় 2 ঘন্টা 50 মিনিট। গোয়া এয়ারপোর্টে নেমে দেখি গোয়া কিন্তু তখন অন্য মুডে চলে গেছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার স্টাফরা সান্টা ক্লজের পোশাকে সেজে সব যাত্রীকে ওয়েলকাম করার জন্য একদম রেডি। লাগেজ কালেক্ট করে ট্যাক্সি চেপে রওনা হলাম হোটেলের পথে। এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন এগিয়ে চলেছি হোটেলের দিকে। আর এয়ারপোর্ট থেকে কি করে আপনি যাবেন যদি আপনি প্রথমবার আসেন? আমাদের সবার মনে একটা চিন্তা থাকে যে ট্যাক্সি পাবো তো। হ্যাঁ, এখানে কিন্তু এয়ারপোর্টে অনেকগুলো ট্যাক্সি কাউন্টার রয়েছে। তো আপনার কাছে যদি সেই অ্যাপ নাও থাকে, সেই কাউন্টার থেকে ওটা ট্যাক্সি বুক করে দেবে। আর যদি অ্যাপ থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই, আপনি নিজের ট্যাক্সি নিজেই বুক করে নিতে পারবেন। আমি ওই অ্যাপ দুটোর নাম এই নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। হোটেলে পৌঁছে লাঞ্চ করে একটু বিশ্রাম করে সন্ধেবেলা চলে এলাম পানাজি। আজ চড়ব ডিনার ক্রুজে, তাও জেসে ক্রুজ কিন্তু না, গোয়ার সব থেকে বড় ডিনার ক্রুজ। গোয়ার এই সব থেকে বড় ডিনার ক্রুজ 3 তলা। আর এই 3 তলা ডিনার ক্রুজে ক্রিসমাসের সন্ধে নিয়ে আছে একটা গোটা ভিডিও। ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন ক্রিসমাসের সন্ধেবেলা গোয়ার সেই সব থেকে বড় 3 তলা ডিনার ক্রুজে কাটানোর যে দারুণ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভিডিও। পরদিন সকালে ঘুম ভাঙল পাড়ে ঢেউ ভাঙার আওয়াজে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরেই বের হয়ে পড়লাম বিচে। গোয়া বাঙালির বড় প্রিয় জায়গা, আর সেই গোয়ায় এসেছি আমি। আসার আগে শুনছিলাম বছরের শেষে তো প্রচুর ভিড় হয় গোয়ায়। তো কিছুটা ইচ্ছাকৃতভাবেই ভিড় অ্যাভয়েড করার জন্য আমি কিন্তু বুকিং দিয়েছি সাউথ গোয়াতে। আমি এই মুহূর্তে আছি সাউথ গোয়ার বগমালো বিচে। অর্ধচন্দ্রাকৃতি এই বিচটি কম্পারেটিভলি কিন্তু অনেক ফাঁকা। আপাতত সকালবেলা ব্রেকফাস্ট করেই বের হয়েছি বিচে একটু হাঁটাহাঁটি, আর দেখিয়ে দিই বিচটা কতটা ফাঁকা আর কতটা সুন্দর। আর গোয়া এসে সমুদ্র স্নান করবো না তা তো হয় না। আমার মতন অসংখ্য ট্যুরিস্ট কিন্তু নেমে পড়েছেন জলে, কিন্তু ওই জল দেখলাম নেমে পড়লাম তা কিন্তু হবে না। এখানে খুব সুন্দরভাবে একটা নির্দিষ্ট জায়গা অ্যালট করা আছে। এখানে একটা পতাকা পোতা, এই যে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগের
থেকে প্রায় ধরুন আরও 50 মিটার বা 100 মিটার দূরে আর একটা ফ্ল্যাগ পোতা আছে। এই মাঝখানের অঞ্চলটি নির্দিষ্ট করা আছে সমুদ্রে নামার জন্য। আর এখানটায় খুব সুন্দর কিন্তু এই ফ্ল্যাগ বরাবর দড়ি দিয়ে নির্দেশও দেওয়া আছে যে দড়ির এপাশটায় না আসাই ভালো, দড়ির এপাশটাতেই স্নান করতে হবে। এবং সমস্ত ট্যুরিস্ট কিন্তু সেই নিয়ম মেনে ওইখানেই কিন্তু তারা সমুদ্র স্নানের আনন্দ উপভোগ করছেন। আর পাড়ে আছে যে কোস্টগার্ডের লোক, কোনো কিছু হলেই বাঁশি বাজিয়ে ওনারা সতর্ক করে দিচ্ছেন। বগমালো বিচে কিন্তু আছে প্রচুর ওয়াটার স্পোর্টসের অ্যারেঞ্জমেন্ট। এখানে জেটস্কি আছে, বানানা বোট আছে, প্যারাসেলিং করা যায়, এমনি জাস্ট বোট হায়ার করে সমুদ্রে ঘোরা যায়। কম বেশি প্রত্যেকটাই 500 টাকা করে অ্যাক্টিভিটি। আর একটা 2000 টাকার প্যাকেজ আছে যেখানে 4টে আইটেম হবে, বা 2500 টাকার প্যাকেজ আছে। আর বগমালো বিচের ঠিক অপোজিটে এখানে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে। এই আইল্যান্ডটায় হয় হচ্ছে স্কুবা। সেই স্কুবা করার জন্য কিন্তু বোট ছাড়ে এখান থেকে ওই আইল্যান্ডে, ওখানে স্কুবা করাবে আধ ঘন্টার, আবার ফেরত দিয়ে আসবে, আপনাকে ভিডিও তুলে দেবে, সেই ভিডিওও দেবে। সব মিলিয়ে 1500 টাকা। প্রচুর লোককে ওয়াটার স্পোর্টস করতে দেখে আমিও অনুপ্রাণিত হয়ে পড়েছি। আমি আর মেয়ে এখন যাব প্যারাসেলিং করতে। ওয়াটার স্কুটার করছি না, প্যারাসেলিংয়ের জন্য এবার প্রস্তুতি নিতে হবে। চশমা পরে যাওয়া যাবে না, আর হারিয়ে গেলে একদম কেলেঙ্কারি। যাই, ভদ্রলোকের সাথে কথা বলি, করে একটু নেগোশিয়েট যদি করা যায় করার চেষ্টা করি, করে বেরিয়ে পড়ি প্যারাসেলিংয়ের জন্য। এটা আমাদের বোট। এই বোটটায় উঠে আমরা যাব সমুদ্রের একটু গভীরে, সেখান থেকে আমরা করব প্যারাসেলিং। লাইফ জ্যাকেট পরে ফেলেছি আমরা, ক্যামেরাও রেডি, বোট রেডি, চললাম, টাটা। বাহ, বোটের মধ্যে সুন্দর বসার ব্যবস্থা করা আছে। বসে পড়, বসে পড়। উঠে পড়েছি বোটে। বোটে সুন্দর বসার ব্যবস্থা করা, চেয়ার দেখে বসেও পড়েছি। এই পেছনে পড়ে রইল গোয়ার তট। ছোট্ট একটা বোট করে এসে পৌঁছলাম আর একটা বড় বোটে। আর এখানেই হবে সেই বহু আকাঙ্ক্ষিত প্যারাসেলিং। এবার নামছি নিচে, আস্তে আস্তে টানছে। 100 ফিট ওপরে তুলেছিল। ওই নিচে আমাদের বোট। এবার ল্যান্ডিং জোনে নামছি। প্যারাসেলিং করে আমরা এবার রওনা হলাম গোয়ার সাইট সিইং করতে। আমাদের প্রথম গন্তব্য ব্যাসিলিকা অফ বম জেসাস, আর তার ঠিক উল্টো দিকে সে ক্যাথিড্রাল চার্চ। সাউথ গোয়া থেকে রওনা দিয়ে এসে পৌঁছেছি ওল্ড গোয়ায়। আর এই জায়গায় রয়েছে অজস্র চার্চ। পর্তুগিজ শাসনে ছিল গোয়া দীর্ঘদিন, তারপরে ব্রিটিশ সাম্রাজ্য, কাজেই চার্চ তো থাকবেই।
যে চার্চটায় আমরা যাচ্ছি এটা গোয়ার অন্যতম ফেমাস চার্চ, ব্যাসিলিকা দে ভম জেসাস। এই চার্চ তৈরি হয়েছিল 1509 খ্রিস্টাব্দে। এই চার্চ ইউনেস্কো দ্বারা স্বীকৃত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত, আর এর গঠনশৈলীতে পাওয়া যায় মধ্যযুগীয় পর্তুগিজ স্থাপত্যরীতি। এই যে বিল্ডিংটা এটা হচ্ছে ব্যাসিলিকা অফ বম জেসাস। এর ভেতর আমরা ঢুকেছিলাম, লাইন করে ঢুকতে হলো সবাইকে, আর ভেতরে ক্যামেরা অ্যালাউড না, তো ভেতরে কোনো ছবি ওই জন্যই দেখাতে পারলাম না। ব্যাসিলিকা অফ বম জেসাসের অপোজিটে যে বিল্ডিংটি, এটি হচ্ছে সে ক্যাথিড্রাল। 1619 সালে তৈরি হয়েছিল সি ক্যাথিড্রাল, কিন্তু সি ক্যাথিড্রালে ঢোকার জন্য ছিল বিশাল লম্বা লাইন, আর তাই ভেতরে ঢোকার আশা ত্যাগ করলাম আমি। ওল্ড গোয়া থেকে এবার রওনা হলাম মিরোমার সি বিচ দেখতে। সরু রাস্তার দুপাশে কলোনিয়াল স্থাপত্য, মাঝে মাঝে মনে হচ্ছিল যেন পুরনো কোনো ইউরোপিয়ান শহরে এসে হাজির হয়েছি। পানাজি শপিং এলাকায় ঘুরে আমরা আপাতত চলে এসেছি মিরোমার বিচে। এই মিরোমার বিচ খানিকক্ষণ থাকবো, তারপর এখান থেকে যাব আর একটা বিচে। তো আপাতত দেখাই মিরোমার বিচের ভিউটা কেমন। শীতকাল হলেও গোয়ার দুপুরবেলা কিন্তু বেশ গরম, আর তাই মিরোমার বিচ ছিল বেশ ফাঁকা। চাঁদি ফাটা রোদ্দুরের কারণে আমিও আর ওই বালিয়াড়ি ঠেঙিয়ে আরব সাগরের নীল জলরাশি পর্যন্ত গেলাম না। ভীষণ খিদে পেয়ে গেছিল আমাদের, তাই ঠিক হলো আগে পেট পুজো, তারপর বাকি সাইট সিন। আমাদের চালক বন্ধু আমাদের এনে হাজির করলেন দোনা পাওলা বিচের ঠিক গা ঘেঁষে থাকা একটি রেস্টুরেন্টে, আর এই রেস্টুরেন্ট নাকি সি ফুডের জন্য দারুণ বিখ্যাত। আসুন দেখে নেই কি মজাদার উপায়ে এখানে খাওয়ার সিলেকশন করলাম আমরা। ডোনা পাওলায় এসছি। ডোনা পাওলায় আসলে সি বিচ তো আছে, প্লাস যেটা বেজর আকর্ষণ সেটা ওইটা ভিউ পয়েন্ট। আর আপাতত তো প্রায় শেষ দুপুর, 3:30 বেজে গেছে, তো লাঞ্চের জন্য এসছি এখানটায়। সি ফুডের জন্য স্পেশাল একটা রেস্টুরেন্ট এটা। তো এই রেস্টুরেন্টটা একদম এই যে সমুদ্র, এই সমুদ্রের পাশে এই রেস্টুরেন্ট। গার্ডেন আমব্রেলা আছে, রোদের ঠেলায় বসতে পারলাম না, ভেতরেই বসলাম। ওখান থেকেও দেখা যাচ্ছে সমুদ্র। এখানে সমুদ্র কিন্তু রকি, একদম বালির সি বিচ নেই। আর খাবারের সিলেকশন কি করে করলাম দেখাচ্ছি। এটা হচ্ছে সিবাস, এটা রেড স্ন্যাপার, টাইগার প্রন, পমফ্রেট। চলে এসেছে আমাদের পমফ্রেট তন্দুরি। দেওয়ার স্টাইলটা কিন্তু অদ্ভুত। ছ্যাঁকা পাঁপড়ের ওপরে আলু ভাজা, মানে পাঁপড়ের কৌটো, এটাও তাই। পাঁপড়ের ঠোঙার ওপরে স্যালাড। লাঞ্চ করার পর এখন আমরা এগোচ্ছি দোনা পাওলা ভিউ পয়েন্টের দিকে। আর পুরো মেলা বসেছে কিন্তু চারপাশে, যত ট্যুরিস্ট তত দোকান, তত মানে লোকে শপিং করছে, একদম জমজমাট। বছরের শেষের সপ্তাহে দোনা পাওলা বিচ একদম জমজমাট এখানে। গোয়া ঘুরতে এসেছি, আর আই লাভ গোয়া লেখা টি শার্ট ছাড়া কি চলবে? তো আমরা চলে এসেছি প্রচুর দোকান এখানে টি শার্ট কিনতে, যার গায়ে লেখা থাকবে আই লাভ গোয়া। দোনা পাওলা ভিউ পয়েন্টে যাওয়ার জন্য
এই পেছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টিকিট কাউন্টার প্লাস এন্ট্রি গেট। এখানে 50 টাকা করে টিকিট, আর 10 থেকে 18 বছরের বাচ্চাদের 25 টাকা করে। এই টিকিট কেটে আপনাকে এগোতে হবে প্রায় ওই ধরুন 100-150 মিটার মতন। আর তারপরে পেছনে যে উঁচু যে জায়গাটা, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট। ওখান থেকে সানসেট সুন্দর দেখা যায়। আমার আর পা দিচ্ছে না, আমি আর টিকিট কেটে ঢুকলাম না। এমনিও কেমন দেখতে সেই ভিউ পয়েন্ট, সেটা ওই একটু আগেই রেস্টুরেন্টে লাঞ্চ করার সময় দেখে নিয়েছি, আপনাকেও দেখিয়ে দিয়েছি, আবার না হয় দেখিয়ে দিচ্ছি। এবার টুকটাক শপিং করে বাড়িতে ফেরার পালা। তৃতীয় দিন সকালবেলা আমরা গেছিলাম দুধসাগর ওয়াটারফলস দেখতে। আর এই দুধসাগর ওয়াটারফলসে কিভাবে গেছিলাম, কি করেছিলাম, তার একটা সম্পূর্ণ ভিডিও রয়েছে, যেটি আপনি কিন্তু দেখে নিতে পারবেন ওপরের আই বাটনে ক্লিক করে। আর দুধসাগর ওয়াটারফলস দেখে ফিরে এসে সন্ধেবেলা আমরা ধরেছিলাম কলকাতা ফিরে আসার ফ্লাইট। কেমন লাগলো এই ভিডিওটা? নিশ্চয়ই ভালো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ। যতক্ষণ না ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।